নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, এক্সপ্লোরার হাবুস থেকে আমি হাবুলাল বলছি। আজকে আমরা চলেছি মেদিনীপুরের উদ্দেশ্যে। একটি ভগ্নপ্রায় জমিদার বাড়ি বা রাজবাড়ি দেখব। আমার সঙ্গে আছেন, পরিচয় করিয়ে দিই, রণবীর মুখার্জি, মন্টু, রণবীর চ্যাটার্জি, মন্টু। আর আছেন, এনাকে তো আপনারা নিশ্চয়ই চেনেন, আমার পুরনো লোক, সৌমেন মুখার্জি, আমার কলিগ, অফিস কলিগ। আজকে আমরা চললাম মেদিনীপুরের উদ্দেশ্যে। চলুন, যেতে যেতে কোথায় যাব সেটা পরে কথা হবে। আর আমাদের নিয়ে যাচ্ছে আমার ড্রাইভার সনাতন দাস। সোনা, এক সেকেন্ড মুখটা তাকিয়ে দাও। সনাতন দাস। আমরা চললাম, চলুন যাই। এক্সপ্লোরার হাবুস তাদের একটা কাজ, একটা জায়গা একটু বিশ্বাস দিচ্ছে এখানে দাঁড়িয়ে। বাগনার জাস্ট বেরিয়েছি, চলুন আগে যাই। কোলাঘাট ব্রিজ বেরোলেই হচ্ছে আমরা মেদিনীপুর এগুলো বললাম। আর এই যে ডান দিকে যে রূপনারায়ণ নদী আছে না, এখান থেকে ফেরি নৌকো ছাড়ে খানাকুল যায়। যখন জল থাকে, তুমি যদি আসো তাহলে তুমি সেই নৌকো পাবে। বিভিন্ন দ্বীপে থেমে থেমে দ্বীপই আছে। একদম আমাদের খানাকুল ঘরে ঘাট, রান্নগড়ি যাওয়ার যায়। আমরা কয়েকবার গিয়েছি। আমরা এই কোলাঘাট ব্রিজ পেরিয়ে যাচ্ছি। একটু গিয়ে আমরা বাঁদিকে টার্ন নেব, টুয়ার্ডস দীঘা, নরঘাটের দিকে। নরঘাট ব্রিজের দিকে টার্ন নেব। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি। ডান দিকে টার্ন নিলাম। দীঘা এই দিক দিয়ে যাওয়া যেত না। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা ছেড়ে যাচ্ছি। কি খাচ্ছ গো? আমি তো কথা বলছিলাম, তুই ছবি তুলবি বলে আমাকে বন্ধ করে দিবি। হ্যাঁ, কি খাচ্ছি তো পরোটা, আলুর পরোটা। আলু পরোটা ও পুরো ভয়ে খেতে পারলো না, অর্ধেকটা খেয়ে। মন্টুর খাওয়া হয়ে গেছে দেখছি। হ্যাঁ, তোমাকে দিয়ে দিল। খাওয়া শেষ। সনাতন তো দিল, সনাতন খাচ্ছি। খাচ্ছি তো পরোটা, আলুর পরোটা। হ্যাঁ, আমিও আলু পরোটাই খাচ্ছি। খুব ভালো, দারুণ টেস্ট, গরম গরম। আমরা এসে পৌঁছলাম নন্দকুমার মোড়। গুণদা, হ্যাঁ, এই নন্দকুমার মোড় এসে পৌঁছেছি। এখান থেকে আমরা বাজকুল কীভাবে যাব? আচ্ছা, আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেবো, তাই তো? হ্যাঁ, এটাও একটা রাস্তা চলে গেল। হলদিয়া যাচ্ছে, আর হলদিয়া চলে যাচ্ছে। এটা হলদিয়া যাচ্ছে, তমলুক হলদিয়া। ওইটা হ্যাঁ, তমলুক হলদিয়া, মহিষাদল। হ্যাঁ, তাই তো, মহিষাদল, তমলুক, হলদিয়া। আমরা তার মানে ডান দিকে ভেঙে আমরা ডান দিকে টান দিচ্ছি, দীঘার দিকে টান দিচ্ছি। আচ্ছা, আমরা দীঘার রাস্তাই ধরছি নন্দকুমার থেকে। এখান থেকে গিয়ে আমরা যাবো বাজকুল মোড়, বাজকুল রোড ধরে। হ্যাঁ, হ্যাঁ, বাজকুল এগরা রোড আর কি ধরবো। ধরে আমরা ডান দিকে যাবো। পাশেই দেখা যাচ্ছে দীঘা রোড, সোজা দীঘা চলে গেছে। ওইখান থেকে আমরা সার্ভিস রোড ধরে নিয়েছি, নিয়ে এবার আমরা ডান দিকে বেরবো। ওরা ওই করে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসে পৌঁছেছি। কাজলাগড় রাজবাড়ি। চলুন রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। নমস্কার, আপনারা দেখছেন প্রায় 400 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের
ভগবানপুর ব্লক 1-এর অন্তর্গত কাজরাগড় গ্রামের এই জমিদার বাড়ি। প্রাসাদটির 75 ভাগই ধ্বংস হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে সেগুলো সব বিশাল বিশাল মহিরুহের শিকড় দিয়ে পরিবৃত হয়ে রয়েছে এবং তারাই এটাকে কোনো রকমে ধরে রেখে দিয়েছে, জানান দিচ্ছে সেই ইতিহাসের এক অধ্যায়। কাজরাগড় রাজবাড়ি, এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন শ্রী গোবর্ধন রণছাপ মহাশয়, যিনি সুজামুড়া রাজবংশের অধীনে ছিলেন, যিনি ছিলেন হিজলির রাজদরবারের একজন উচ্চ আধিকারিক। তিনি স্বপ্নে কালীমাতার দর্শন পান এবং এই স্থানেই তিনি মন্দির গড়েন। কালের গড় বা পরবর্তীতে কাজরাগড় নামে যারা অভিহিত। প্রকৃত রূপকার হলেন সুজামুড়া রাজ্যের 32তম রাজা মহেন্দ্র নারায়ণ রায়। এই বিশাল দ্বিতল রাজপ্রাসাদ তিনিই নির্মাণ করেন। প্রবাদ আছে, কাজরাগড়ের এই বিশাল দুর্গোৎসব ছাড়াও এই অঞ্চলে সোজামুখীর পার্বণ, বাসুদেবপুরের ঝুলন এবং পাঁচেতগড়ের রাস বিখ্যাত। রাজা মহেন্দ্র নারায়ণের পুত্র রাজা দেবেন্দ্র নারায়ণ, উনিও খুব প্রজাবৎসল ছিলেন এবং বিখ্যাত ছিলেন। তিনি কোটাগড় গ্রামের মারোয়াল পুষ্করিণী, দলবার গ্রামের লোনা পুষ্করিণী ইত্যাদি খনন করান। আজও রাজদরবারে যেটা স্মৃতি বহন করে চলেছে। রাজা দেবেন্দ্র নারায়ণের পুত্র রাজা গোপালেন্দ্র নারায়ণ কাজরাগড় দিঘি খনন করান। তিনি অপুত্রক ছিলেন। তিনি ভাই কৃষ্ণেন্দ্র নারায়ণের পুত্র গোলকেন্দ্র নারায়ণকে পোষ্য গ্রহণ করেন। সালের ফাল্গুন মাসে ইংরেজির 1856 খ্রিস্টাব্দে গোলকেন্দ্র জমিদারি হাতে নেন এবং শুরু হয় এই রাজবংশের কালো অধ্যায়। গোলকেন্দ্র খুবই উচ্ছৃঙ্খল এবং লম্পট ছিলেন, যার পরিণামস্বরূপ রাজকোষাগার প্রায় ভেঙে পড়ে অবস্থা, যার জন্য তিনি জমিদারি মর্টগেজ রেখে ঋণ নিতে বাধ্য হন। পরবর্তীতে
ঋণ খেলাপ হলে জমিদারি নিলামে ওঠে। বর্ধমানের রানী শ্রী শ্রী নারায়ণ কুমারী মাত্র 5,25,000 মূল্যে এই সুজামুটা জমিদারি অধিগ্রহণ করেন এবং বর্ধমান রাজপরিবারের প্রায় 80 বছর এই সুজামুটার ওপর রাজত্ব করেন। নারায়ণ কুমারীর পরবর্তীতে রাজা হন স্যার বিজয়চাঁদ মেহতাব এবং শেষ রাজা হলেন উদয়চাঁদ মেহতাব। স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা সব দল বেঁধে এই রাজবাড়ির ভগ্নদশা সব দেখতে এসেছে। 1955 সালে জমিদারি প্রথার অবসান হলে এই সুজামুখীর রাজত্বে বর্ধমান রাজেরও অবসান ঘটে। একটু সাহস করে রাজবাড়ির এই গর্ভগৃহে ঢুকলাম। কি ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। ছাদের উপর জন্মানো গাছ থেকে শিকড় বয়ে একদম মাটিতে প্রবেশ করেছে এবং এই দেওয়ালগুলিকে আষ্টে পৃষ্ঠে তারা বেঁধে রেখেছে। সেই জন্যই হয়তো এগুলো দাঁড়িয়ে আছে এখনো অবধি।
নাহলে হয়তো কবে ধুলোয় মিশে যেত। খুবই ভয়ানক দৃশ্য। দর্শকদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে শেয়ার করে দেবেন। আপনাদের এই একটি সাবস্ক্রিপশন বা শেয়ারিং আমাদের অক্সিজেন যোগায়, যার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওর ইয়েতে নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহস পাই। এই কাজলাগড় রাজবাড়িতে আসতে হলে ভিডিওর প্রথমেই আমরা দেখিয়েছি যে বাই রোড আপনারা কিভাবে আসবেন। আচ্ছা, যারা ট্রেনে আসবেন তাদেরকে আসতে হবে দীঘাগামী দেশপ্রাণ স্টেশনে নামতে হবে। দেশপ্রাণ স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন বাজকুল মোড়। এই বাজকুল মোড় থেকে আপনাকে বলতে হবে যে কাজলাগড় বিডিও অফিস বা কাজলাগড় রাজবাড়ি যাব। আচ্ছা ভুরদা, হ্যাঁ আমরা তো এই কাজলাগড় রাজবাড়ির মানে অন্দরমহলে যে কাজলা দিঘি, হ্যাঁ হ্যাঁ এই কাজলা দিঘির পাশে আমরা বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ আমরা জানি 1890 সালে কর্মজীবনের গোড়ায় কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় মহাশয় 3 বৎসরের জন্য এখানে অবস্থান করেন এবং এটা একটা বিশিষ্ট অধ্যায় এই রাজবাড়ির। বর্ধমান কোর্ট অফ ওয়ার্কসের অন্তর্গত সোজামুঠার জমি জরিপ বিভাগে সেটেলমেন্ট অফিসার হিসাবে উনি নিযুক্ত হন। বাংলা সাহিত্যের প্রথম যুগের বিখ্যাত মানে নাট্যকার, মানে মূলত নাট্যকার হিসেবে ওনার খ্যাতি। কারণ ইউরোপের নাটক, তখন তো আমাদের দেশে নাটক হতো না, যাত্রা হতো, পালাগান হতো, এইসব হতো, কিন্তু ইউরোপের নাটক আমাদের দেশে ইউরোপ স্টাইলে যে নাটক উনি প্রবর্তন করেন। তার বিখ্যাত সব নাটক আছে, চন্দ্রগুপ্ত, মেবার পতন, এ সমস্ত নাটক আছে, আমরা শুনেছি বা জানি, ওই যেটুকু আমি জানি আর কি। তবে কবিতার ব্যাপারে আমি মানে এতে ধৃষ্টতা নেই এবং আমার লজ্জাজনক অক্ষমতা আছে ওনার কবিতাগুলো নিয়ে। তো যেমন, তবে গান হিসেবে বলতে পারি, ওনার গান আমরা কখনো কখনো দু এক করে গাই। যে ওই আর ওই বিখ্যাত ডায়লগ যে নাটকের, সেটা হচ্ছে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। হ্যাঁ, যেখানে মানে মানে সেলুকাস হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি, তাকে আলেকজান্ডার বলছে যে সত্য সেলুকাস বিচিত্র এই দেশ, এই যে এখানে ঋতুর পরিবর্তন হয়, সকাল হয়, সন্ধ্যা হয় সুন্দরভাবে। তো উনি ওখানে বলেছেন এই ডায়লগটুকু, মানে বলতে গেলে মনে আছে, কবিতা বলতে পারবো না,
তবে একটা গান ধরো আমরা তো সকলেই গাই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ তোমার যে কোনো গানই একটু যে কোনো গান মানে ওই ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। শেষটা শেষ স্ট্যান্ডাটা অদ্ভুত, মানে এখনো আমাদের অনুপ্রাণিত করে, প্রেরণা দেয়। আজকে যখন এই এই যে সময়টা, এই সময়টা ভীষণ প্রাসঙ্গিক আমার মনে হয়, যে হিংসার সময়, অশান্তির সময় ভালো লাগছে না আমাদের অনেকেরই, সেটা হচ্ছে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। প্রচুর ছেলে চাকরি যাত্রা করতে গিয়েছিলেন, যাত্রা বলেছি না, যাত্রা কারা করে? যেদিন যাবো তো বলছি আর কারো পানি এটা না একটা বলছি, এটা না অফিসে একটা খ্যাতি, যেমন বোম্বে থেকে এক ভদ্রলোক এসেছে, এই বেশ রাজি সবাইকে বলেছে ভালো করে কাজ কত রয়েছে, কাজ হবে কিনা, অসুবিধা কিছু নেই, আমার কাছে হবে তোমার একটা কথা খ্যাতি আছে, খ্যাতি মানে তুমি বলছি হ্যাঁ না মন্দিরটা দেখো ভোলাদা, এই যে গাছগুলো না, এই গাছগুলোই কিন্তু মানে শেকড় দিয়ে আষ্টে পৃষ্ঠের ইয়ে করে রক্ষা করে রেখেছে, কারণ দেয়ালটা পড়ে যেতে দেয়নি। না না মানে আমরা এসে যে এটা যে দর্শনটা পেলাম, কিন্তু এর জন্য গাছগুলোর অবদান আছে। এক সময় তুমি যে জঙ্গল কেটে এই মন্দিরটা স্থাপনা করেছিলে, আজ দেখো সেই জঙ্গলই আবার ইয়ে করে তাকে রক্ষা করছে, মানে প্রতিহিংসা করার নয়। না 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 ওপরে গাছ হয়েছে, দেয়ালে গাছ হয়েছে, ছবি ও তুলছে, আমরা দেখছি শ্রীরামপুরে সব রকম লোক ছিল, একটা
নেই বিগ্রহ, নেই ভক্তকুলের আনাগোনা। বিশাল বিশাল মহিরুহের শিকড়ের সেই শাখা পোশাকা আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে এই মানবকুলের সৃষ্ট এই মন্দিরকে। এটি গোপাল জীবের মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন মহেন্দ্র নারায়ণ রায়। একদমই ভগ্নদশা। গোপালজিউকে স্মরণ করে ভেতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন ছাদে বিশাল ফাটল, খিরেনগুলো ভেঙে পড়ার উপক্রম, ভেতরে সাপ খোপের আড্ডা, ঘন গহ্বর, খুব করুণ অবস্থা। যে কোনো দিন ধুলোর সঙ্গে মিশে যাবে একদম। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঘরে ফেরার পালা। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।